আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার আগামী পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর রবিবারে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের আগামী ৭ তারিখ পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একই সাথে আলোচনায় থাকবে যে পরীক্ষার সিট পরিবর্তন হবে কিনা। এতদিন পর্যন্ত হয়তো একই সিটে তোমরা পরীক্ষা দিয়ে এসেছো, আগামী পরীক্ষার সিট পরিবর্তন হবে কিনা এই প্রশ্নটা করে অনেকেই তোমরা কমেন্ট করেছো। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা উত্তর পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা শুরুতে আলোচনা করি যে অনার্স প্রথম বর্ষের আগামী ৭ তারিখ পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। এবারে পরীক্ষার জন্য কোন কোন বোর্ড পড়তে হবে এটা নিয়ে কিন্তু ইতিপূর্বেই আমরা একটা ভিডিও আপলোড করেছি। আমরা আশা করছি তোমরা সকলেই সেই ভিডিওটা দেখেছো। তবে সংক্ষেপে আমরা আবারও আলোচনা করতে চাই যে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য ঠিক পরীক্ষার যেখানে মাত্র ১ থেকে ২ দিন আছে, ঠিক আগ মুহূর্তে তোমার কোন কোন বিষয়গুলা সবার আগে পড়া জরুরি। প্রথমে যে বিষয়টা সবার আগে পড়া জরুরি সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নই তো পরীক্ষার আগে তোমাকে রিভাইজ করতে হবে, তাই না? যাতে তোমার কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড প্রশ্ন সেগুলা। তো বোর্ড প্রশ্নের মধ্যে তোমাকে কোন বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে? আমি আগেও বলেছি, যেহেতু তোমরা ২০২৪ সালের পরীক্ষার্থী, পরীক্ষা যদিও ২০২৫ সালে হচ্ছে, কিন্তু তোমরা পরীক্ষার্থী কত সালের বলো তো? ২০২৪ সালের। তো ২০২৪ সাল হচ্ছে জোর সাল। কাজেই আমরা জোর সালের প্রশ্নগুলোর দিকে বেশি ফোকাস করব। বিশেষ করে আমি যদি ১৪ থেকে শুরু করি, দেন হচ্ছে ১৬, ১৮, ২০, ২২, এই কয়েকটা বোর্ড তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইতিমধ্যে তোমাদের ৪টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কয়টি পরীক্ষা? ৪টি। একটা হচ্ছে ২৪ তারিখে, দেন হয়েছে ২৮ তারিখে, দেন হচ্ছে ৩১ তারিখে, আরেকটা হয়েছে বলো তো কত তারিখে? ৩ তারিখে। এই ৪ টা পরীক্ষা দিয়ে তোমরা হয়তো অনেকেই প্রশ্ন কোথা থেকে হচ্ছে বা বোর্ড প্রশ্ন থেকে কতটুকু রিপিট হচ্ছে তার সম্বন্ধে কিন্তু ধারণা পেয়ে গেছো। অনেক ডিপার্টমেন্টে তোমরা লক্ষ্য করেছো, ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে এটা নিয়ে পোস্ট হয়। অনেক ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টেই 100% বোর্ড থেকে প্রশ্ন রিপিট হয়েছে। আবার কিছু ডিপার্টমেন্টের দেখা যাচ্ছে ২-১ টা পরীক্ষায় একটু 70% এরকম কমন হয়েছে। আমি যদি ম্যাথ ডিপার্টমেন্টের কথা ধরি, তাহলে ম্যাথ ডিপার্টমেন্টের আবার দেখা যায় যে 40-50% এর মতো কমন হয়েছে অধিকাংশ সাবজেক্টে। হ্যাঁ? এটা সাবজেক্টের উপর, ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে। তবে ম্যাথ ডিপার্টমেন্টে এই যে 40-50% প্রশ্ন সাজেশন থেকে কিংবা বোর্ড প্রশ্ন থেকে রিপিট হচ্ছে, এটা কি এবছরই নতুন? নাকি গত বছরে এরকমটা হয়েছে? হ্যাঁ, প্রতি বছরই ম্যাথ ডিপার্টমেন্টের কোশ্চেন অ্যাজ কম্পারিজন একটু কঠিন হয়। শিক্ষার্থী বন্ধুরা, ইকোনমিক্স ডিপার্টমেন্টের কথা যদি আমরা ধরি, মাইক্রো ইকোনমিক্স, দেন হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এগুলোর মাইক্রো ইকোনমিক্স কোশ্চেনটা প্রতি বছরই কঠিন হয়। তো এগুলো মেনে নিতে হবে। এই কঠিন সাবজেক্টগুলোর কথা যদি আমি বাদ দেই, তাইলে অন এভারেজ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে 70% কমন হয়েছে। অন এভারেজ আমি ধরে নিচ্ছি। তো নিশ্চিতভাবে বাকি পরীক্ষাগুলোতেও বোর্ড প্রশ্ন থেকে এরকমটাই রিপিট হবে। কাজেই তোমাকে এই বোর্ড প্রশ্নগুলো সবার আগে শেষ করতে হবে। যদি এই বোর্ড প্রশ্নগুলো পড়া হয়ে যায়, তাহলে তুমি কি পড়বা? ঠিক আছে? তাহলে তোমার কি পড়া হয়েছে? ১৪, ১৬, ১৮, ২০, ২২, এই কয়টা বোর্ড তোমার পড়া হয়ে গেছে। এখন তারপরে যদি সময় থাকে তাহলে অবশ্যই তোমাকে ২০২১ সালের মাঝখানের প্রশ্নটা পড়তে হবে। মানে ২০ এর পরে এই ২১ টানা ৩ টা বোর্ড আমরা পড়ার পরামর্শ দেই প্রিভিয়াস এর। হ্যাঁ? আ যেহেতু ২৩ সালে পরীক্ষার বোর্ড প্রশ্ন পড়ার দরকার নাই, হ্যাঁ? তাহলে ২২ থেকে শুরু করে ২০, ২১, ২০২২ এই ৩ টা বোর্ড টানা পড়বা। তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ 70% প্রশ্ন তোমার কমন নিশ্চিত হয়ে যাবে। তো দেখো, এত প্রশ্ন যদি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে পড়ার সময় যদি না পাও, কারণ এখানেতে এই যে ১৪, ১৬, ১৮, ২০, ২২, ১, ২, ৩, ৪, ৫, হ্যাঁ? ৫ টা বোর্ড প্রশ্ন, এখানে আরেকটা বোর্ড প্রশ্ন তোমাকে পড়তে বলছি। ৬ টা বোর্ডের প্রশ্ন পড়া কি আদৌ সহজ? একটা বোর্ডে কতগুলা প্রশ্ন থাকে দেখো। ক বিভাগের কথা আমরা বাদ দিচ্ছি। খ এবং গ বিভাগে। খ বিভাগে প্রশ্ন থাকে ধরে নাও অন এভারেজ ৮ টা, এখানে ৮ টা ধরে নাও। ৮ ৮ ১৬ টা। ধরে নাও ১৫ টা করে প্রশ্নই তোমাকে পড়তে হচ্ছে। দেখা যাবে যে ২-১ টা ইয়ারের প্রশ্ন ম্যাচ হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তখন তো সেই প্রশ্ন প্রত্যেক ইয়ারের জন্য আর পড়তে হচ্ছে না। তারপরে আমি অন এভারেজ যদি প্রতিটা বোর্ডের আমি ১২ টা করে প্রশ্ন ধরি, তাহলে ৫ বারাং কত হয় বলো তো? ৫ বারাং ৬০ টা।
তাহলে 60টা কোশ্চেন তোমাকে পড়তে হচ্ছে। তাহলে 60টা কোশ্চেন কি আসলেই পড়া সম্ভব এই কম সময়ে? সম্ভব নয়। তারপরে যাদের আগে থেকে পড়া আছে তাদের জন্য সম্ভব। এজন্য করতে হবে কি, তোমাকে ভালো একটা সাজেশন বেছে নিতে হবে যেখানে প্রশ্ন মোটামুটি সর্বোচ্চ দেখা যাবে 25টা আছে। 25টা প্রশ্ন পড়া যায়। ঠিক আছে? সর্বোচ্চ 25টা প্রশ্ন যে সাজেশন আছে সেটা তোমার পড়া যায়। ফেসবুকে অনেকে আমরা দেখতেছি 10টা প্রশ্ন দিচ্ছে, 12টা প্রশ্ন দিচ্ছে। তো স্টুডেন্টরা করতেছে কি, এই সাজেশনগুলো লুফে নেওয়ার চেষ্টা করতেছে। এটা কিন্তু বড় ধরনের একটা মূর্খামি। আসলে 10 থেকে 12টা প্রশ্ন অনেক রিস্কি। কমন পড়বে না তা বলি নাই, কিন্তু অনেক রিস্কি হয়ে যায়। ইতিমধ্যে তোমরা সেটার প্রমাণও পাইছো। এত রিস্ক নিয়ে পরীক্ষার হলে যাওয়া উচিত না। 10 থেকে 12টা প্রশ্ন পড়ে। ঠিক আছে? যদি প্রশ্ন একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু পুরোটাই তুমি ফেল হয়ে যাবা। দেখা যাচ্ছে তো তুমি 20% ও কমন পাবা না। এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। তো এত রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। তোমাকে একটু বেশি প্রশ্ন পড়তে হয়। তুমি যদি কমপ্লিটলি খুব ভালো করে মুখস্থ না করতে পারো, একটু চোখ বুলায় যাও। তারপরেও তো তুমি 100% এর জায়গায় তুমি 50% অ্যান্সার করে আসতে পারবে তো? 50% কারেকশন প্রশ্ন করে সঠিক উত্তর তুমি লিখে আসতে পারো তো, ওইটুকুতেই দেখা যাবে তুমি 50% মার্কস পাচ্ছ। কিন্তু তুমি দেখা যাচ্ছে যে 10 থেকে 12টা প্রশ্ন পড়ে তোমার প্রশ্ন কোমরই নাই, কিছুই তুমি ওই প্রশ্ন সম্বন্ধে জানো না, এক কলমও লিখতে পারলা না, কিংবা এমন কিছু লিখতেছো যেটা প্রশ্নের সাথে একবারে সরাসরি কনফ্লিক্ট করে, সাংঘর্ষিক উত্তর। সেক্ষেত্রে পুরা প্রশ্ন টিচার কেটে দিবে, বিরক্ত হয়ে যেটা সঠিক সেটার উপরে তোমার এটা একটা প্রভাব পড়বে। সো এই বিষয়গুলা মাথায় রাখতে হবে। পরীক্ষার ঠিক একদিন আগে এটা আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে তুমি যতটুকু পারবা ততটুকু সঠিক উত্তর লেখার চেষ্টা করবা। কখনো তুমি এলোমেলো প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবা না। আর যদি এলোমেলো লিখো, একদম সেটা শেষে লিখবা। মাঝখানে কখনোই কিংবা শুরুতে কখনোই যেটা তোমার আনকমন প্রশ্ন সেটা অ্যান্সার করার চেষ্টা করবে না। তাহলে হবে কি, তুমি যদি কোনো হযবরল উত্তর লেখো, টিচার যদি সেটা বুঝতে পারে যে তুমি এলোমেলো অ্যান্সার করতেছো, প্রশ্নের সাথে অপ্রাসঙ্গিক বা কনফ্লিক্ট অ্যান্সার করার চেষ্টা করতেছো, তাইলে তুমি যে প্রশ্নটা সঠিকভাবে লিখেছো 100% সঠিক, যেখানে 10-এর মধ্যে মিনিমাম তোমার 8 পাওয়ার কথা, এইটাতে কিন্তু ওই যে তুমি হযবরল লিখেছো ওইটার প্রভাব পড়ে যাবে। টিচার গড়পড়তা তোমাকে একটা মার্কস দেওয়ার চেষ্টা করবে, দেখা যাবে 8 মার্কের জায়গায় তোমাকে 4 মার্ক দিয়ে বসে আছে, অথচ তোমার পাওয়ার যোগ্য কত? সর্বনিম্ন 8। ঠিক এই ঘটনাটাই ঘটে, হ্যাঁ, পরীক্ষায়। যার কারণে এই যে দ্বিতীয় বর্ষের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হলো কয়েকদিন আগে, হ্যাঁ, এটাতে মোটামুটি 50%-এর উপর স্টুডেন্টের রেজাল্ট চেঞ্জ হয়েছে। কেন? ওই যে টিচার গড়পড়তা করে মার্কস দেওয়ার চেষ্টা করছে, পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের সময় ধরা পড়ছে যে আসলে টিচার আসলে ঠিকভাবে খাতাটাকে যাচাই করে নাই। তবে টিচারের এখানে দোষ নাই। একজন টিচারকে প্রায় 250-300 করে খাতা দেওয়া হয়। 250টা 300 টাকা করে খাতা দেওয়া হয়। কিন্তু একটা খাতা প্রতি 20 টাকা 30 টাকা করে সম্মানী দেওয়া হয়। হ্যাঁ? অথবা 50 টাকা সম্মানী দেওয়া হয়। এটা তো ঠিক না। সম্মানীর ব্যাপারটা নিয়ে টিচাররাও বারবার আন্দোলন জানিয়েছে যে খাতা দেখার সম্মানীটা বাড়াতে হবে, খাতার পরিমাণ কম দিতে হবে। তো যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন অবশ্যই প্রাসঙ্গিক লিখতে হবে। তাহলে প্রথম 7 তারিখের জন্য তোমরা কি পড়বা? বোর্ড প্রশ্নগুলো পড়বা। এর পাশাপাশি ওই যে সাজেশনে যে কথাটা বললাম, সেটার জন্য নিশ্চয়ই তো আমরা যে সাজেশনটা তোমাদেরকে দিয়েছি সেটা তো নিয়েছো। এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে শর্ট সাজেশনগুলো আছে সেটা তো তোমরা নিশ্চয়ই, এবং তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা এড করে দিছি। সেখানেও কিন্তু প্রতিটা পরীক্ষার একদিন আগে আমরা তোমাদের সাজেশন দিই। সবকিছু তোমরা যারা সাজেশন নিয়েছো তারা জানোই আমাদের সাজেশন থেকে কমন হচ্ছে কি হচ্ছে না। যদি হয় কমেন্ট করে একটু জানিও যে সাজেশন থেকে কমন হচ্ছে কিনা। তবে 2-একটা সাবজেক্টে মেনে নিতে হবে। প্রশ্ন কঠিন হলে আসলে কোনো সাজেশন থেকেই কমন হয় না। যাই হোক, এখন আসি পরীক্ষার সিট পরিবর্তন হয়ে যাবে কিনা। হ্যাঁ, পরীক্ষার সিট কয়েকটি কেন্দ্রে পরিবর্তন হতে পারে। কয়েকটি কেন্দ্রে, সারা দেশের প্রত্যেকটা কেন্দ্রে না, কয়েকটি। যেসব কেন্দ্রে আসন সংখ্যা কম, ছোট কেন্দ্র, আসন সংখ্যা কম হলে কেন্দ্র পরিবর্তন হবে। কারণ আগামী 7 তারিখের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে অনেক স্টুডেন্ট অনিয়মিত থাকবে। অনিয়মিত মানে অনিয়মিত বলবো না, ইমপ্রুভ দিবে। ঠিক আছে? অনেক স্টুডেন্ট ইমপ্রুভমেন্টের কারণে সিট ক্যাপাসিটি কলেজ কর্তৃপক্ষকে বাড়াইতে হবে, আর এটা বাড়ানোর জন্য তোমার সিট একটু এদিক ওদিক হতে পারে, তবে সব কেন্দ্রে না। তবে 7 তারিখের পরের যে পরীক্ষাগুলো আছে সবগুলো পরীক্ষায় দেখবা যে আজকে এক রুমে কালকে আর এক রুমে এইভাবে তোমার আসন পরিবর্তন হবে। সো আগে থেকে একটু পরীক্ষার হলে যাওয়ার আগে একটু সময় নিয়ে যাবে যাতে করে তুমি সহজে আসনটা খুঁজে পাও। প্রথম 4টা পরীক্ষায় আসলে আসন পরিবর্তন হয় না, কারণ 4টা পরীক্ষায় মোটামুটি প্রত্যেকেরই সেম পরীক্ষা থাকে এবং একই দিনে পরীক্ষা থাকে। কিন্তু বাদবাকি পরীক্ষাগুলোতে 5টা পঞ্চমতম দিনেও, মানে আগামী যে পরীক্ষাটা 7 তারিখে যে পরীক্ষাটা হতো সেটা তো পঞ্চম দিন পরীক্ষা না, তোমার পরীক্ষার 5 দিন। তো এই দিনেও মোটামুটি আসন সংখ্যা স্টেবলই থাকবে। তবে 2-একটা কেন্দ্রে আসন পরিবর্তন কেন? ওই যে ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট অনেক বেশি থাকবে। আর 6 নাম্বার পরীক্ষাগুলো থেকে সবার আসন পরিবর্তন হবে। কারণ এগুলো হচ্ছে অপশনাল সাবজেক্ট। কারো সমাজকর্ম আছে, কারো সমাজবিজ্ঞান আছে, কারো নন মেজর কেমিস্ট্রি আছে, কারো নন মেজর হচ্ছে বোটানি আছে, জুলজি আছে। তো একজনের সিট সংখ্যা মানে আসন একক জায়গায় হবে। এটা
তোমাকে আগে খোঁজখবর নিয়ে নিতে হবে। কোনো সমস্যা নেই শিক্ষার্থী বন্ধুরা, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। কেন্দ্রে গেলেই তোমার ওই কেন্দ্রের দরজায় তুমি দেখতে পারবে তোমার সিট কত নাম্বার রুমে, কত নাম্বার বিল্ডিং এ। তো যাই হোক, মোটামুটি এই তো আমরা আলোচনা করে দিলাম। আশা করছি আজকের ক্লাসটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। তো যাই হোক, প্রথম বর্ষের পরীক্ষা তোমরা যেমনই দাও, তোমাদের টার্গেট থাকবে যে ভুলগুলা প্রথম বর্ষে তুমি করেছো, দ্বিতীয় বর্ষে সেই ভুলের যেন পুনরাবৃত্তি না ঘটে। বছরের শুরু থেকে বই কিনে তোমরা পড়া স্টার্ট করবা। আর আমরা আশা করছি দ্বিতীয় বর্ষে তোমরা যে দ্বিতীয় বর্ষটা শুরু করবা সেটা নতুন সিলেবাসে হবে। প্রথম বর্ষে যেমন সিলেবাস পরিবর্তন করা হয়েছে, দ্বিতীয় বর্ষে সিলেবাস পরিবর্তন করা হবে। তো দ্বিতীয় বর্ষে একদম শুরু থেকে নতুন সিলেবাসে বই অনুযায়ী পড়া স্টার্ট করবা। সেক্ষেত্রে জানবিডির সাথে বছরের শুরু থেকে তোমরা প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো। তোমরা জানো প্রতি বছরের শুরু থেকে আমাদের একটা করে প্রাইভেট ব্যাচে যুক্ত, সারা বছর ধরে ব্যাচের কার্যক্রম চলে। একটা গোছানো প্রস্তুতি বছর শেষে নিতে পারবে। আহামরি সারা বছর ধরে 6 ঘন্টা করে পড়ার দরকার নেই। তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা করে পড়ো, 1 ঘন্টা করে পড়ো, বছর শেষে তোমার সিলেবাস একটাও বাকি থাকবে না। খুব কমফোর্টলি একটা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।